আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো শীত শীত ভাব, শীত আসছে পর আমার সকালবেলা ছাদ বাগানে না গেলে কেমন যেন ভালোই লাগে না। সকালবেলার মানে শীতের দিনের বিশেষ করে সকালবেলা ছাদ বাগানটা, মানে ছাদের যে বাহিরের একটা ওয়েদার, এটা খুব আমি উপভোগ করি। তাই যখন আমি নামাজ পড়তে উঠি, নামাজ টামাজ শেষ করে দোয়া কালাম পরে আমি একটু সকাল হইলেই ছাদ বাগানে চলে যাই। তো ছাদ বাগান থেকে কিছুটা ভিডিও করলাম। এই যে দেখতেছেন নয়নতারা ফুল গাছ, বেচারা সারা বছর আমাকে নিঃস্বার্থভাবে ফুল দেয়, কিন্তু সেই দিক থেকে আমি ওকে অবহেলা করি, আমি ওর কোনো যত্নই নেই না বললেই চলে, এমনি এমনিই হয়ে আছে। কিন্তু ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, সবুজের সাথে গোলাপি গোলাপি। একটু লাল শাক বুনিয়েছিলাম, সেটা ওই যে আলহামদুলিল্লাহ হালকা হালকা হইতেছে। আসলে আমার ছাদ বাগানটা ছোট্ট, তার মধ্যেই চেষ্টা করি যতটুক সময় পাই শাক সবজি বা অন্যান্য যা কিছু করার জন্য। দেখুন আমি দুঃখের বিষয়, এটার মধ্যে বুনিয়েছিলাম ধনিয়া, হয়ে গেছে কতগুলা বোনারা ডাটা, হয়তো ওই মাটির মধ্যে ছিল, মিশাইছি যখন তখনই মানে এই ডাটাগুলা হয়েছে। আর ধনিয়াগুলা কেন হইল না আমি জানি না, হয়তো বীজ অনেক আগের ছিল। আর এখানে একটা ক্যাকটাস ফুল গাছ আমার ভাগ্নি এনে দিয়েছিল, তো সেইটাও লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে পাশেরটার মধ্যে দেখছেন ধনিয়া, ওইটাও সেম অবস্থা। আর এই যে এই গাছটা একটা গাছ আনছিলাম, তাই এখন আবার অনেকগুলো গাছ হইতেছে, টপ চেঞ্জ করে দিব। আর এই যে হলো এটা মানি প্লান্ট, আমার ঘরে রাখলে কেমন যেন এটা বেশি একটা তরতাজা থাকে, কিন্তু বাড়ে না। আর এই যে ছাদ বাগানে রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। এখান থেকেই মাঝে মাঝে একটা দুইটা ডগা নিয়ে আমি ঘরে সাজিয়ে রাখি। আর আমার ছোট ছেলেটা এসেছে আমার সাথে সাথে দুষ্টামি করতেছে। আপনাদের ভাইয়া আবার বাজারে গেছিলো, কারণ বাজার থেকে ফ্রেশ সবজিগুলো নিয়ে আসছে, সেগুলা বের করে নিয়েছি। আবার সে চলে যাবে এক সপ্তাহের জন্য, তাই এক সপ্তাহ সবজিগুলো এনে দিয়ে গেল। আমার বাসায় আবার ফ্যামিলি মেম্বার বেশি, তাই সব জিনিসই একটু বেশি বেশি লাগে। তো সে থাকবে না 5 দিন, সেই জন্যই বেশি বেশি করে সব কিছু এনে দিয়ে গেছে, যাতে আমাদের আর কোনো সমস্যায় না পড়তে হয়। আমি আদা প্যাকেটিং করাই রয়েছে, ওগুলো আর বের করতে পারিনি। আর এই যে পালং শাক আনছে, সেগুলো কেটে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি। মানে পালং শাক থেকে তো এমনিই পর্যাপ্ত পানি বের হয়, তো এখন আমি পানিটা অনেকক্ষণ আগে ঝরিয়ে নেব, যাতে আর পানিটা না থাকে। এই হলো অবস্থা। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সামুদ্রিক যে সাদা সাদা যে নারকেলি মাছ, এটা রান্না করব টমেটো দিয়ে, সেটারই একটু হালকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করি, যে মানে কড়াইতে মাছ ভাজার আগে একটু আটা বা ময়দা ছিটিয়ে তারপরে কড়াইটা একটু ভালো করে গরম করে মিশিয়ে নেবেন, দেখবেন একদম ননস্টিকের কড়াইয়ের চেয়ে ভালোভাবে মাছগুলো উঠে যায়। আমি আবার এই ননস্টিক সবসময় ব্যবহার করতে আমার কেমন যেন ভালো লাগে না, এই দস্তার কড়াই এগুলোতেই মানে কাজ করে বেশি কমফোর্ট ফিল করি, তাই আর কি এগুলাই ইজিলি মানে পাতলা পাতলা হয়, ধোয়া টোয়া সব কিছু মিলে সহজ হয়। তো মাছগুলোকে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম বেশ খানিকক্ষণ। এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মানে এই শীতের দিনে এই মাছটা পাওয়া যায় এবং এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। এটা যেভাবে রান্না করি ভালোই লাগে, তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো অন্যান্য মাছের তুলনায় সামুদ্রিক হিসাবে এই মাছটা ভালোই লাগে। মাছগুলো ভেজে নিয়েছি,
আর এখন আমি কড়াই দিয়ে দিয়েছি মশলা। আমি আরও একটা টিপস শেয়ার করলাম যে এখানে মনে করেন 2টা তরকারি রান্না করব, সেই অনুমানে মশলা দিয়েছি। কারণ আমি দেখা যায় যেমন ইলিশ মাছ দিয়ে বলেন 2টা তরকারি রান্না করলে, এই যে সামুদ্রিক মাছ দিয়ে 2টা তরকারি রান্না করব, সেখানে আমি মশলা একবারেই কষিয়ে নেব, যাতে 2বার আলাদা আলাদা কষানো ঝামেলা সময়ের ব্যাপার। তাই আমি সহজভাবে এটা করি। যেমন চিংড়ি মাছ দিয়ে 2টা তরকারি রান্না করলে একসঙ্গে মশলা ভুনে নেই, তারপরে মশলা ওখান থেকে উঠিয়ে তারপর তরকারিতে দিয়ে দিই। তো সেই আন্দাজেই আমি মশলা নিয়েছি খানিকটা বাড়াইয়া। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার আর ধনিয়া জিরা এখানে নেই, আদাও নেই, কারণ এইসব মাছে আদা ধনিয়া জিরা এগুলো লাগে না বা আমি দেই না। আর শীতের মধ্যে মাছ টাছ বা সব তরকারিতে ধনিয়া টনিয়া দিলে কেমন যেন মানে ভালো লাগে না আমার কাছে। বিশেষ করে কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি শীতের দিনের তরকারিতে ধনিয়া পাতা দেই, টমেটো আর ধনিয়া পাতা ছাড়া যেন তরকারি জমে না। ধনিয়া পাতা দিলে আর টমেটো দিলে আমার কাছে শীতের দিনের তরকারিটা পারফেক্ট হয়। আমি মশলা কষিয়ে অন্য আরেকটা তরকারির জন্য উঠিয়ে রেখে দিয়েছি। আর এখানে যা মানে মাছের জন্য যতটুকু রেখে দিয়েছি যা লাগবে, টমেটো কেটেই রেখেছিলাম আগেই। এখন এই টমেটোটাকে একটু হালকা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পানি পরিমাণ মতো। পানি দিয়ে অপেক্ষা করব মানে বলক আসার জন্য। এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ, আর এটা খেতে বেশ সুস্বাদু হয়। মানে অন্য যে সামুদ্রিক মাছ অনেকে খেতে চান না, খেতে পারেন না, গন্ধ আসে বা কেমন যেন রান্না করলে ভালো লাগে না। আসলে সামুদ্রিক মাছ খাওয়া বেশি ভালো, কিন্তু সব সামুদ্রিক মাছ কিন্তু খাওয়া যায় না। এখন এই পর্যায়ে আসছে তরকারিটা, আমি এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে আবার নেড়ে মিশিয়ে নেব। মাছ অন্য একটা তরকারির জন্য একটু রেখে দিলাম, ওই তরকারিতেও দিয়ে দেব, সেই জন্য আর কি নিচে থেকে কিছুটা রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মানে যা প্রয়োজন অনুযায়ী। তো এবারে অন্য চুলায় আমি ডাল বাগারের জন্য কড়াই দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করি নাই। ডাল বাগার দেব। আর এদিকে মাছটা হওয়ার জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ, যাতে মাছ এবং টমেটো একত্রে সিদ্ধ হয়ে যায়। টমেটো তো আর সিদ্ধ হতে সময় লাগে না, আর এই মাছটাও যেহেতু ফ্রাই করা, এই মাছটা কিন্তু বেশিক্ষণ হইতে সময় লাগে না। আর এটা কাটাকুটি ধোয়া অনেকটা মানে সুবিধাই বলেন, আমার কাছে তো খুবই সুবিধা লাগে। তো ডাল বাগার দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটার এই পর্যায়ে এসে আমি আবারও আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিব, যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন বন্ধু হয়েছেন নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা যারা আমাকে সাপোর্ট করেন সবাইকে নতুন করে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আমিও যারা আছে সবাইকেই অনেক সাপোর্ট করে থাকি, সেটা আর না নিজের মুখে নাই বলি। হয়তো আমার যারা পুরানো বন্ধু আছেন সবাই জানেন যে আমি কতটা সাপোর্ট করি। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুকে এইখানে সাপোর্ট ছাড়া কোনো বিকল্প কিছুই নাই। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলে থাকি, এই জন্য যে সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না। সাপোর্টই হলো একমাত্র মানে অবলম্বন, সাপোর্ট করেই সবাইকে সবার এগিয়ে নিয়ে যেতে হয়। মাছ রান্নাটা আমার হয়ে গেছে, আমি যেহেতু এখন আর কেউ খাবে না সেহেতু আমি আর সার্ভ করলাম না, আপনাদেরকে পরিবেশন না করেই এভাবে দেখালাম। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।